শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। দায়িত্ব নেয়ার 1 বছরেও দেশে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ সরকার। কলকাতায় ঘর ভাড়া নিয়ে পার্টি অফিস করেছে আওয়ামী লীগ। অন্যকে হত্যার ভিডিও ধারণ করায় গাজীপুরের সাংবাদিক হত্যা, আটক 5। বাজারে আগুন, বেড়েছে সব নিত্যপণ্যের দর। অনূর্ধ্ব 20 এশিয়া কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে 8-0 গোলে হারালো বাংলাদেশ নারী ফুটবল দল। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হলো 8ই আগস্ট। এই দিন শপথ নেয় অধ্যাপক ইউনূসের সরকার। ডক্টর ইউনূস ফ্রান্স থেকে ফিরতে বেশি সময় নেয়। কার্যত সেই সময় 3 দিন বাংলাদেশ ছিল সরকারহীন। ফলে যে মাঝখানায় তৈরি হয়, সেখান থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানতম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া। সরকারের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে গণমাধ্যমে আসা খবর এবং পরিসংখ্যান বলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। খুন, চাঁদাবাজি, ডাকাতি, লুটপাটের সঙ্গে রয়েছে মব আতঙ্ক। কাউকে নিয়ন্ত্রণে আনার সবচেয়ে সহজ উপায় এখন মব। এই মব বা উশৃঙ্খল জনতার অবস্থান এখন প্রায় রাষ্ট্রের সমান শক্তিশালী হয়ে গেছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকটের মধ্যেও উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এই 1 বছরের সবচেয়ে বড় অর্জন মনে করা হচ্ছে 2025-26 অর্থ বছরের জন্য একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা, যা কার্যকর হয়েছে গত 1 জুলাই। সেক্ষেত্রে দাতা গোষ্ঠী, বিশেষ করে IMF এবং বিশ্বব্যাংকের পরামর্শ অনুসরণ করে দেশীয় সম্পদের সদ্ব্যবহার এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদানে যথেষ্ট দূরদর্শিতার পরিচয় পাওয়া গেছে বলে মনে করা হয়। কলকাতার একটি উপনগরীতে যেখানে প্রচুর বাণিজ্যিক অফিস, সেরকম একটি এলাকায় নতুন কিছু মানুষকে যাতায়াত করতে দেখেছেন স্থানীয়রা। জানা গেছে সেখানেই একটি কক্ষ ভাড়া নিয়েছেন আওয়ামী লীগের নেতারা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তাদের নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসা বাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্ল্যাঙ্কয়েড হল ভাড়া করে। সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। 500 বা 600 স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবিও কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি, বলেছিলেন আওয়ামী লীগের একজন নেতা। তিনি জানালেন, 30-35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয়। তবে বড় বৈঠকগুলো যেখানে শ'দুয়েক নেতাকর্মীর হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্ল্যাঙ্কয়েড হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নেওয়া হয়। হুট করেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পেঁপে ছাড়া 80 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। গত 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডিম, আদা ও এলাচের দাম বেড়েছে। প্রয়োজনীয় এসব পণ্যের দাম একসঙ্গে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। শুক্রবার 8ই আগস্ট রাজধানীর কয়েকটি বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এমনটা। পটল আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। করলা, বরবটি, কাঁকরোলের দাম 80 থেকে 120 টাকা। বাজারে কাঁচামরিচ 200 থেকে 240 টাকা এবং টমেটো 160 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি। এর মধ্যে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। আর ডিমের ডজন এখন 140 টাকা। পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসা এবং কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটায় বাজারের প্রভাব পড়েছে। বাজারে প্রতি গ্রাম এলাচ আগে 400 টাকায় বিক্রি হলে এখন সেটি 550 থেকে 600 টাকায় উঠেছে।
পাশাপাশি প্রতি কেজি আদার দাম 180 টাকা থেকে বেড়ে হয়েছে 220 থেকে 250 টাকা। গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা ও কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় আশেপাশে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে। এই নিয়ে নিহতের পরিবার থেকে একটি মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার 7 অগস্ট দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় এই মামলা করা হয়। নিহত তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি ছিলেন। গাজীপুরের চান্দনায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন তারেক রহমান। শুক্রবার 8 অগস্ট বাদ জুমা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপৎ আন্দোলনের শরিকরা। এতে যোগ দেন 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। গত বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়। পতন ঘটে শেখ হাসিনা সরকারের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 8 অগস্ট অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো। এ সময়েও বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর জুন পর্যন্ত 10 মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 29 জন। এর মধ্যে নির্যাতনে 11 জন, গুলিতে 13 জন এবং 5 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার 8 অগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর বলেন, দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এর পাশাপাশি বজ্র ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধারের জন্য দ্বীপের প্রকৃতির ক্ষয়ক্ষতি কমিয়ে আবারও সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তুরস্কের আঙ্কারা ইলদিমির বেয়াজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না সাবেক কূটনীতিকরা। চুক্তিভিত্তিক নিয়োগের সংস্কৃতি আবারও ফিরে আসার আশঙ্কা করছেন তারা। 30 বছর পার হওয়া নাজমুল ইসলাম গত 1 দশক ধরে তুরস্কে অবস্থান করছেন। সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে তার এগ্রিমো বা অনুমোদন পত্র চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সাবেক একজন কূটনৈতিক বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল চুক্তিভিত্তিক পদায়ন বন্ধ করা এবং নতুন করে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়া। এর আওতায় প্রথম 5 মাসের মধ্যে ডিসেম্বর পর্যন্ত অন্তত 12 জন পেশাদার কূটনৈতিক রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং তারা অবসরে চলে যান। তবে অনভিজ্ঞ, অল্পবয়স্ক এবং বাংলাদেশ থেকে গত 10 বছর ধরে বিচ্ছিন্ন একজন ব্যক্তিকে কেন এ ধরনের নিয়োগ দেওয়ার দরকার পড়ল সেটির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা আছে।
যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্রপণ্য আমদানির অর্ডার স্থগিত করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 50% করেছেন। প্রথম 25% শুল্ক ইতিমধ্যে কার্যকর হলেও বাকি 25% শুল্ক কার্যকর হবে আগামী 28 আগস্ট। ক্রেতারা অতিরিক্ত শুল্ক খরচ বহন করতে নারাজ, বরং রপ্তানিকারকদের ওপর চাপ দিচ্ছেন তা মেটাতে। এতে করে রপ্তানিকারকদের মার্জিনাল মুনাফা চরমভাবে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বাড়তি শুল্কে 30 থেকে 35% উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে করে মার্কিন বাজারে রপ্তানি কমে যেতে পারে, ফলে ভারতের 4 থেকে 5 বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। ভারতের আসাম রাজ্য সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার আসামের বাসিন্দাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে। রাজ্যের হিন্দু জাতীয়তাবাদী নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সীমান্তবর্তী জেলার আদিবাসী মানুষেরা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। এর ফলে আসামের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের অন্যান্য অংশে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আইন বেশ কঠোর, তাই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মুখ্যমন্ত্রী শর্মার এই উদ্যোগ বিজেপি সরকারের একটি বৃহত্তর প্রচারণার অংশ। তার সরকার অহমীয় সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষ নিয়ে কাজ করছে, যার মধ্যে অবৈধ বিদেশি এবং সন্দেহভাজন নাগরিক আখ্যা দিয়ে বড় আকারের উচ্ছেদ অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে। এই অভিযান মূলত বাংলাভাষী মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত হয়, যাদের অনেকেই ভারতীয় নাগরিক এবং আসামে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। পাকিস্তানের স্বাধীনতাকামী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত 3 সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্সা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা এবং প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে। স্বাধীনতাকামীরা মোবাইল নেটওয়ার্ক পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে। সিলেট নগরীতে এক ছিনতাইকারীর ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার 7 আগস্ট রাত 11:30টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানা থেকে মাত্র 50 গজ ভেতরের এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভিয়েন্টিয়ানের নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ 8-0 গোলে বিধ্বস্ত করেছে পূর্ব তিমুরকে। হ্যাট্রিক করেছে তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা রানী শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।